ওয়েলকাম টু আপগ্রেডেড সিএ, দ্য আলটিমেট সলিউশন ফর কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগরিকা। আজ আবার হাজির হয়েছি অক্টোবরের 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। অন্যান্য দিনের মতো আমি আজকেও এই পুরো উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। অ্যাওয়ার্ড, স্পোর্টস অ্যান্ড নন স্পোর্টস, এক্সারসাইজ, ইন্ডেক্স, বুকস অ্যান্ড অথার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ, এটসেট্রা। এবং তোমাদের সঙ্গে সেইভাবে আমি পুরো ধরে ধরে প্রত্যেকটার উপর ইনফরমেশান প্রথমে আমি শেয়ার করব, তারপর সেটাকে এমসিকিউ ফর্মেটে কীভাবে অপশানগুলো ধরে ধরে প্রত্যেকটা ঘটনাকে কীভাবে কোরিলেট করে মনে রাখা যেতে পারে সেটা অবশ্যই তোমাদের জন্য আজকেও রয়েছে। এবং তবে চলো স্টুডেন্টস, এখন শুরু করা যাক আজকের এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। তবে তোমাদের জন্য তার আগে একটা আজকে রয়েছে মোটিভেশনাল স্পিচ। Motivational speech of the day. Dream, dream, dream. Dream transforms into thoughts and thoughts result in action. এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত উক্তি যে স্বপ্ন দেখো এবং এই স্বপ্নই তোমাদের মধ্যে একটা চিন্তাভাবনা তৈরি করে এবং এই চিন্তাভাবনাই তোমাদের পরে কার্যে পরিণত হয়, যেটা তখন তোমাদের মধ্যে কিন্তু সাকসেস চলে আসে। তবে চলো বন্ধুরা, হতাশ না হয়ে প্রত্যেকে অবশ্যই ড্রিম দেখবে বা স্বপ্ন দেখবে এবং নিজের মধ্যে একটা স্বপ্নের জগতে নিজের যেটা চাওয়া, যা হতে চাও সেটা অবশ্যই নিজের মনের মধ্যে তৈরি করবে এবং সামনের দিনের জন্য এগিয়ে যাবে। প্রিপারেশন অফকোর্স ভালোভাবে নেবে, তাহলে অবশ্যই সাকসেস তোমার জীবনে আসবে। চলো আজকে এই উইকের কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে তবে দেখে নেওয়া যাক। আমার ফার্স্ট ক্যাটাগরিতে রেখেছি ন্যাশনাল নিউজ। ফার্স্ট, Maharashtra government has inaugurated its first ever wildlife DNA analysis laboratory in Nagpur. তাহলে মহারাষ্ট্র সরকার তার প্রথম, এখনো পর্যন্ত প্রথম কোনো ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণীদের ডিএনএ অ্যানালাইসিসের ল্যাবরেটরি স্থাপন করেছে নাগপুরে। এটা কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্টের, যে মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট, তার এটা কিন্তু নিজস্ব মালিকানাধীন। এখানে ইটস মানে অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্টের ওন্ড। এটা এখানে তাহলে কি হবে না, যারা বন্য প্রাণী তাদের ডিএনএকে এখানে অ্যানালাইসিস করার ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওন্ড দুটো যেটা রয়েছে ডিএনএ ওয়াইল্ড লাইফ ডিএনএ অ্যানালাইসিস ল্যাবরেটরি, সেটা একটা রয়েছে দেরাদুনে আর একটা হায়দ্রাবাদ। তাহলে মহারাষ্ট্রের সিএম অবশ্যই উদ্ধব ঠাকরে এবং এখানকার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। নেক্সট, ফার্স্ট টেস্ট টিউব বেবি বান্নি বাফেলো কাফ ওয়াজ বর্ন ইন গির সোমনাথ ডিস্ট্রিক্ট অফ গুজরাট। তাহলে গুজরাটের গির সোমনাথ জেলায় প্রথম টেস্ট টিউব বেবি, যেটা বান্নি বাফেলো কাফ মানে মহেশ, বাফেলো মানে মহেশের যে একটা প্রজাতির ছোট যেটা বাচ্চা একটা জন্মেছে, এবং এটা এই টেস্ট টিউব বেবির জায়গায় হয়তো এমনও থাকতে পারে আইভিএফ, ফার্স্ট আইভিএফ। তাহলে এখানে টেস্ট টিউব বেবিটা যখন হয় সেখানে আইভিএফ টেকনিক ব্যবহার করা হয়। আর এখানে এই বান্নি বাফেলো যেটা, এটা কিন্তু মহিষের একটা প্রজাতি। এর স্পেশালিটি কি, এটা হচ্ছে হাইয়ার মিল্ক প্রডিউসিং ক্যাপাসিটি রয়েছে এই বান্নি বাফেলোর, এবং এটাকে সাধারণত দেখা যায় গুজরাটের কচ্ছ রিজিয়ানে। এই কারণে একে কচ্ছ বা কুন্ডি হিসেবেও জানা যায়। আর যেটা অপর একটা খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে যে খুব টাফ ক্লাইমেট কন্ডিশান, মানে খুব কঠিন জলবায়ুর পরিস্থিতির মধ্যেও এরা কিন্তু বাঁচতে পারবে। নেক্সট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অফ ক্যালকাটা বা কলকাতা বিকেম ফার্স্ট মেজর পোর্ট ইন ইন্ডিয়া টু হ্যাভ ফার্স্ট এভার রয়ফ, যেটাকে বলা হচ্ছে, সেটা শর্ট ফর্ম, তার ফুল ফর্মটা হচ্ছে রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেম। তাহলে প্রথম এই যে রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেমটাকে মেজর পোর্ট হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টেই কিন্তু এটা প্রথম রয়েছে। তাহলে আমাদের ভারতে এই মুহূর্তে 13টা মেজর পোর্ট রয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টটা বলা হচ্ছে কলকাতা পোর্টের নাম। এবার এই জিনিসটা কি, যেটা রয়েছে রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লং রেঞ্জ মেরিন কমিউনিকেশন সলিউশন। মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা উপকূলবর্তী এলাকা, তো এখানে প্রায়ই দেখা যায় যে ঘূর্ণিঝড় হয়, খুব ইনক্লিমেন্ট ওয়েদার এখানে থাকে, ঝড়ো পরিস্থিতি অনেক সময় হয়। তো সেই সময় কীভাবে কলকাতা থেকে ডিরেক্ট যে যোগাযোগে করার জন্য এখানে একটা রেডিও মারফত একটা সিস্টেম যেটা ব্যবহার করেছে, সেটাই হচ্ছে কিন্তু রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল সিস্টেম। নেক্সট, গো ফাস্ট বিকেম
First domestic airline commenced direct flights from Srinagar to Sharjah. শ্রীনগর থেকে শারজাতে গো ফাস্ট, এটা হচ্ছে প্রথম কোনো ডোমেস্টিক এয়ারলাইন হিসেবে এর ফ্লাইটের ডিরেক্ট ফ্লাইট যাচ্ছে একদম শ্রীনগর থেকে শারজা পর্যন্ত, এটা শুরু হয়েছে। কমেন্সড মানে শুরু হওয়া। অ্যাকচুয়ালি আমরা যদি এখানে দেখি যে শারজাটা কোথায় রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত। এবং শ্রীনগর কার রাজধানী? না, জম্মু কাশ্মীরের রাজধানী। জম্মু কাশ্মীরের দুটো রাজধানী, একটা শ্রীনগর, একটা জম্মু। তাহলে দুটো রাজধানীকে যখন আমরা মনে করতে যাবো, সেখানে কিভাবে খুব ইজি ওয়েতে যেটা মনে করবো সেটা হচ্ছে শ্রীনগর, সামার। তাহলে দুটোতেই ইয়েস রয়েছে। তাহলে সামারের ক্যাপিটাল শ্রীনগর আর উইন্টারের অফকোর্স জম্মু। এখানে গো ফাস্ট যেখান থেকে এটা ফ্ল্যাগ অফ করা হয়েছে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, তার নাম হচ্ছে শেইখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা শ্রীনগর। কখনো কোশ্চেন হয়তো এটাও আসতে পারে স্ট্যাটিক জিকে পোর্শনে যে শেইখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত, তখন তোমরা বলবে, লিখতে পারবে যে এটা শ্রীনগরে অবস্থিত। আচ্ছা, এই জম্মু কাশ্মীরটা কতদিন পর্যন্ত স্টেট ছিল? না, 2019 সালে 31 অক্টোবর পর্যন্ত, এবং সেই দিন অ্যানাউন্স করা হয় যে এবার থেকে এটা আর স্টেট থাকবে না, এটা ইউনিয়ন টেরিটরি হয়ে যাবে। Next, Faizabad station of Uttar Pradesh has been renamed as Ajodhya Cantonment after central government's approval. সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতির পর ফৈজাবাদ স্টেশন, যেটা ইউপিতে অবস্থিত, সেটা এখন বর্তমান নাম হয়ে গেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। এবং তাহলে ফৈজাবাদ স্টেশন যদি এভাবে কোশ্চেন আসে কোন স্টেটে অবস্থিত, তাহলে ইজিলি বলতে পারবে যেটা ইউপি। এবং ইউপিতে রিসেন্ট দেখা গেছে আরও কয়েকটা যেটা প্লেস বা লোকেশন তার নাম চেঞ্জ হয়েছে, যেমন এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ, আর মুঘলসরাই রেলওয়ে স্টেশন যার বর্তমান নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। Next, Swasth Mahila Swasth Goa initiative has been launched by Goa government for free breast cancer screening for 1 lakh women. তাহলে গোয়া গভর্নমেন্ট স্বাস্থ্য মহিলা স্বাস্থ্য গোয়া নামে একটা উদ্যোগ শুরু করেছে। কিসের জন্য এটা? না, ফ্রিতে 1 লাখ মহিলার ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং হবে। আমরা জানি, আমি এটা ইম্পর্টেন্ট ডেজের সময় এটা বলেছি, আমার রয়েছে ইনফরমেশান এটা পরের দিকে, যে অক্টোবরের 1 থেকে 31 পর্যন্ত এই যে পুরো মাসটাকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে কিন্তু সেলিব্রেট করা হচ্ছে। তো সেই উদ্দেশ্যে গোয়া গভর্নমেন্ট একটা লঞ্চ করেছে যে মেয়েদের এখানে যারা মহিলা 1 লক্ষ মহিলাকে রাখা হয়েছে যে যাদের ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষা করানো হবে, যে কোনোভাবে তারা অ্যাটাক কিনা, তাদের মধ্যে এটা হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই ক্যান্সার যে সচেতনতা বাড়ানোর জন্য একটা এনজিও যেটা খুব পরিমাণে কাজ করে, সেটা হচ্ছে ইউ উই ক্যান ফাউন্ডেশন। এটা কিন্তু যুবরাজ সিংয়ের একটা এনজিও যেটা জয়েন্টলি কাজ করে এবং এখানেও জয়েন্টলি কাজ করছে। নেক্সট, ইউনিয়ন মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি আর কে সিং has launched India's first green day ahead market of for renewable energy. তাহলে এখন আমরা জানি যে ক্লাইমেট রিস্ক এতটা বেড়েছে যে প্রত্যেকটা দেশই কিন্তু একটা টার্গেট নিয়েছে যে এবার তারা ফসিল ফুয়েলের যে মানে ফসিল ফুয়েলের নির্ভরতা কমিয়ে যেখানে কার্বন এমিশনটাকে জিরো করার একটা লক্ষ্যে এগোচ্ছে। এবং সেটা COP26 এবং যেটা আমাদের G20 সামিট হচ্ছে, সেগুলোতে কিন্তু এটা একটা মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সেই কারণে আমরা যদি দেখি যে প্রত্যেকটা দেশ এটার জন্য বিভিন্ন স্টেপ নিচ্ছে। এখানে আর কে সিং, কিন্তু কোশ্চেনটা এভাবেও আসতে পারে উনি কোন মিনিস্ট্রিতে এখন রয়েছেন। তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, উনি যেটা ভারতে এই প্রথম কোনো গ্রিন ডে অ্যাহেড মার্কেট লঞ্চ করেছেন রিনিউয়েবল এনার্জির জন্য। আমরা যদি দেখি যে 2016তে একটা প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে প্রত্যেক দেশ এবং এখানে কিন্তু প্যারিস এগ্রিমেন্টে প্রত্যেকটা দেশ একটা টার্গেট নিয়েছে যে রিনিউয়েবল এনার্জিটাকে ডিপেন্ডেন্সি বাড়ানোর জন্য। সেখানে ভারত একটা টার্গেট রেখেছে 2030 সালের মধ্যে প্রায় 450 গিগাওয়াট গ্রিন ক্যাপাসিটিকে বাড়াবে, যেটা প্রায় টোটাল যে ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের তার প্রায় 40%-এর মতো হবে। এবং ভারত এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম ইলেকট্রিসিটির কনজিউমার এবং রিনিউয়েবল এনার্জির তৃতীয় বৃহত্তম প্রডিউসার অলসো। নেক্সট, the Supreme Court has formed an independent expert committee headed by R.V. Ravindran to look into Pegasus allegation. কয়েক মাসের আগে আমরা দেখেছি যে একটা পেগাসাসের ব্যাপারটা নিয়ে খুব দেশে তোলপাড় হয়েছিল ব্যাপারটা। তো সেই পেগাসাসটা কি? অ্যাকচুয়ালি পেগাসাসটা হচ্ছে, আমরা যদি দেখি, এটা একটা ইসরায়েলের একটা সাইবার স্পাইওয়্যার একটা টেকনোলজি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেগাসাসটা হচ্ছে একটা স্পাইওয়্যার টেকনোলজি। এবং এই পেগাসাস যে
কোম্পানিটা রয়েছে এটা কিন্তু ইসরায়েলের একটা সাইবার সিকিউরিটি কোম্পানি, যারা কি করতে পারে না বিভিন্ন কনভারসেশনকে, বিভিন্ন দেশের মানুষের কনভারসেশনের রেকর্ডিংটাকে হ্যাক করে নিতে পারে, বিভিন্ন ইনফরমেশনটাকে ট্রান্সফার করে নিতে পারে। এবং দেখা গিয়েছে যে ভারতের যে রিপোর্টটা বের করেছে সেখানে দেখা যাচ্ছে ভারতের প্রায় 300 জন মানুষ যারা বিরোধী দলনেতা রয়েছে, তার মধ্যে কেউ কেউ ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, কেউ রাইট সায়েন্টিস্ট রয়েছে, কেউ রাইট অ্যাক্টিভিস্ট রয়েছে, জার্নালিস্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত রয়েছে, যাদের কনভারসেশনকে এইভাবে হ্যাক করা হয়েছে এবং বিভিন্ন ইনফরমেশনকে নেওয়া হয়েছে। তো সেইভাবে 300 জন মানুষ রয়েছে। সেটা নিয়ে একটা সুপ্রিম কোর্ট কী করেছে না, একটা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি বানিয়েছে এবং সেটার মাথায় কিন্তু আর.ভি. রবীন্দ্রনকে রেখেছে, যেই পেগাসাসের যে অভিযোগটা আছে সেটার ব্যাপারে তদন্ত করবে। এবং হর ঘর দস্তক, নেক্সট যেটা রয়েছে হর ঘর দস্তক, যার মিনিংটা হচ্ছে নক এভরি ডোর ক্যাম্পেইন ইজ শিডিউল টু স্টার্ট ইন ডিস্ট্রিক্ট উইথ লো ভ্যাকসিনেশন রেটস। মানে সেই সমস্ত জেলাগুলোতে একটা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে, যার নাম হর ঘর দস্তক, মানে যার মিনিংটা হচ্ছে নক এভরি ডোর, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যাওয়া। সেখানে কোন জেলাগুলোতে না, যেখানে দেখা যাচ্ছে ভ্যাকসিনেশন রেটসটা অনেকটা লো বা কম রয়েছে। আমরা জানি কয়েকদিন আগে কিন্তু আমাদের ভারতে প্রায় সিঙ্গেল ডোজের 100 কোটি মানুষেরকে দেওয়া হয়ে গেছে, সবাই দুটো ডোজ পায়নি। মোটামুটি সিঙ্গেল ডোজ হিসেবে 100 কোটি কমপ্লিট হয়ে গেছে। এবং তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বেশ কিছু জেলা রয়েছে যারা কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। অনেক মানুষই আছে যারা কিন্তু রেশিও অনুযায়ী দেখতে গেলে মেনটেন হয়নি, অনেকটা পেছনে আছে। সেই জেলাগুলোতেই কিন্তু এই ক্যাম্পেইনটা শুরু হতে যাচ্ছে এবং এটা অ্যানাউন্স করেছেন কে না, আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুখ মান্দাভিয়া। নেক্সট, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রিকেট ব্যাট the world's largest cricket bat made from পপুলার উড হ্যাজ এন্টার দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে ভারতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা পপুলার উড থেকে ক্রিকেট ব্যাট বানানো হয়েছে এবং যেটার কারণে দেখা গেছে এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে চান্স পেয়েছে। এবং এটা কোথায় হয়েছে না, হায়দ্রাবাদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদে। এর লেন্থ প্রায় 56.10 ফুট এবং ওয়েট হচ্ছে 9000 কেজি। এবং এই মুহূর্তে তাহলে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যিনি রয়েছেন মোহাম্মদ আজারউদ্দিন, এবং এই যে ব্যাটটা যেটা ডিজাইন করেছে পারনাথ রিকার্ড ইন্ডিয়া লিমিটেড। আরেকবার বলছি যে ব্যাটটাকে ডিজাইন করেছে পারনাথ রিকার্ড ইন্ডিয়া লিমিটেড। Next, first voice-based social media app named Hooty has been launched by Rajnikant. Rajnikant first voice-based social media app একটা লঞ্চ করেছেন যার নাম হচ্ছে হুটে। এটা অ্যাকচুয়ালি তার মেয়ে সৌন্দরায়ার বানানো। এর যে অফার মানে যেটা মেন ফিচার্স রয়েছে যে এটা 60 সেকেন্ডে একটা লাইভ ভয়েস রেকর্ডিংয়ের অপশান রয়েছে এখানে, বা এখানে কোনো রেকর্ডেড ভয়েসকে 15টা ভারতীয় ভাষায় এবং 10টা ফরেন ল্যাঙ্গুয়েজে এটাকে আপলোড করা যেতে পারে। নেক্সট, Invest India has been unanimously elected as the president of World Association of Investment Promotion Agencies for 2021-23। অ্যাকচুয়ালি ইনভেস্ট ইন্ডিয়াকে সর্বসম্মতিক্রমে ওয়াইপা, যেটা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির সভাপতি হিসেবে এটাকে নির্বাচিত করা হয়েছে 2021 থেকে 23 সালের জন্য। অ্যাকচুয়ালি তাহলে এই যে ইনভেস্ট ইন্ডিয়াটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি ইনভেস্ট ইন্ডিয়াটাকে যদি দেখা যায় এটা হচ্ছে ভারত সরকারের একটা ইয়াং স্টার্ট আপ। এবং এটাকে যদি পুরো বিশ্বের দিক থেকে এটাকে কীভাবে স্বীকার করা হয় না, গ্লোবাল স্ট্যান্ডার্ড, বিভিন্ন যে গ্লোবাল আইপিএস রয়েছে তার মধ্যে এটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেবে এটাকে স্বীকার করা হয়। নেক্সট, Union government reconstituted 7 members Economic Advisory Council to PM for 2 years. Vivek Devrai will be chairman. তাহলে কেন্দ্রীয় সরকার 7 জন মেম্বারকে নিয়ে একটা ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলকে পুনরায় গঠন করেছে, যেটা প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করবে, প্রধানমন্ত্রীর দপ্তরে, এবং সেখানে 2 বছরের জন্য এটাকে বানানো হয়েছে এবং বিবেক দেবরায় অবশ্যই সেখানে চেয়ারম্যান থাকবেন। নেক্সট, ভেটেরান গান্ধিয়ান লিডার সালেম নাঞ্জুনদাইহা সুব্বা রাও হ্যাজ পাসড অ্যাওয়ে। একজন ভেটেরান লিডার সালেম নাঞ্জুনদাইহা সুব্বা রাও পরলোক গমন করেছেন বা মারা গেছেন। নেক্সট,
KV Kamath has been appointed as chairperson of the newly set up National Bank for Financing Infrastructure and Development with 20,000 crore ডলার অ্যামাউন্ট। অ্যাকচুয়ালি নতুনভাবে একটা গঠন করা হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্মে আমরা নাফিদ বলছি। সেই নাফিদকে নতুনভাবে গঠন করা হয়েছে এবং তার সেখানে চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে KV কামাতকে। আর এখানে যে অ্যামাউন্টটা অ্যালোকেট করা হয়েছে সেটা হচ্ছে 20,000 কোটি ডলার। এবং কামাথের আরেকটা যে পরিচয় রয়েছে যে KV কামাত আমাদের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা সেট আপ করা হয়েছিল ব্রিক্স যে কমিটি, ব্রিক্স যে আমাদের অর্গানাইজেশনটা রয়েছে, অ্যাকচুয়ালি ব্রিক্স অর্গানাইজেশন যেটা সেখানে 5টা দেশ মিলে এটা বানিয়েছে, যেটা ব্রিক্স মানে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না অ্যান্ড S ফর সাউথ আফ্রিকা। এই 5টি দেশ মিলে যে ব্রিক্স গঠন করা হয়েছে তারা একটা ব্যাংক বানিয়েছিল যার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং সেখানে প্রথম প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছিল KV কামাতকে। এবং এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেড অফিস সাংহাই। নেক্সট, আদানি গ্রুপ হ্যাজ টেকেন চার্জ অফ তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দায়িত্ব গ্রহণ করেছে কিনা আদানি গ্রুপ। তাহলে তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? না, কেরালাতে, এবং কেরালার রাজধানী জানি আমরা অবশ্যই তিরুবনন্তপুরম। নেক্সট, মানসুখ মান্দাভিয়া অ্যাড্রেসড CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এশিয়া হেলথ 2021 সামিট। তাহলে 2021 সালের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যে এশিয়া হেলথ 2021 সামিট হচ্ছে সেখানে পার্টিসিপেট করছে এবং অ্যাড্রেস করছে যিনি, তার নাম হচ্ছে মানসুখ মান্দাভিয়া। এবং এই মানসুখ মান্দাভিয়া হলেন বর্তমানে আমাদের ইউনিয়ন হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার। এবং এখানে একটা থিম যেটা চুজ করা হয়েছে, ট্রান্সফর্মিং হেলথ কেয়ার অফ এ বেটার টুমরো। যে থিমটা চুজ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রান্সফর্মিং হেলথ কেয়ার অফ এ বেটার টুমরো। আর এই যে মানে CII বা যেটা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যেটা এশিয়া হেলথ 2021 সামিট, এটা যে জিনিসটার উপর সবচেয়ে বেশি প্রকাশ করা হয়েছে যে ভারত বা সারা দেশ মিলে এই মুহূর্তে মানুষের কাছে হেলথ বেনিফিট বা হেলথ কেয়ারের যে সার্ভিসটাকে প্রোভাইড করতে গিয়ে যে ক্রিটিক্যাল যে চ্যালেঞ্জগুলোকে ফেস করছে সেটাকেই এখানে মেনলি ফোকাস করা হয়েছে। নেক্সট, রাজনাথ সিং হ্যাজ চেয়ার ambassadors round table for Deaf Expo 2022 in New Delhi. This will be held in Gandhinagar, Gujarat in March 2022. অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এখানে যেটা যে রাজনাথ সিং বর্তমানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং উনি এখানে মানে সভাপতিত্ব করেছেন এই যে অ্যাম্বাসেডার্স রাউন্ড টেবিল যে প্রোগ্রামটাকে, সেটাকে কিসের কারণে না ডেফ এক্সপো 2022 ইন 2022 এবং নিউ দিল্লিতে। তাহলে রাজনাথ সিং নিউ দিল্লিতে ডেফ এক্সপো 2022-এর যে অ্যাম্বাসেডার্স রাউন্ড টেবিল হচ্ছে সেখানে উনি চেয়ারম্যানশিপ করেছেন বা সভাপতিত্ব করেছেন। এবং এই যে ডেফ এক্সপো 2022 এটা কবে হবে না, এটা অ্যাকচুয়ালি হবে গুজরাটের গান্ধীনগরে 2022 সালে। এবং এটার মানে যেটা এর মেন যে কারণটা কি, যে কেন এই নিউ দিল্লিতে এই মুহূর্তে রাজনাথ সিং কেন অ্যাড্রেস করছেন বা চেয়ারম্যান করছেন এই যে অ্যাম্বাসেডার্স রাউন্ড টেবিলটাকে, কারণ 2022-এ যে আমাদের ডেফ এক্সপো হবে গান্ধীনগর গুজরাটে, সেখানকার যে প্ল্যানিং অ্যারেঞ্জমেন্ট বা আদার যে ডিটেলসগুলোর সম্পর্কে এখানে অ্যাকচুয়ালি ডিসকাশনের কারণে এটাই হবে। এবং এই যে ডেফ এক্সপো 2022 যেটা হবে এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট ডিফেন্স এক্সিবিশন, যেটা গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে। তার মূল টার্গেটটা এখানে ডেফ এক্সপো 2022-এর যেটা হচ্ছে যে ইন্ডিয়াকে পরবর্তীকালে একটা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ইমার্জ করা বা তুলে ধরা। নেক্সট ক্যাটাগরিতে রয়েছে বুকস অ্যান্ড অথার্স। সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইমস, এই বইটি লিখেছে সালমান খুরশিদ। নেক্সট, রাইটিং ফর মাই লাইফ, দি ভেরি বেস্ট অফ রাস্কিন। কোথাও হয়তো দি ভেরি বেস্ট অফ রাস্কিনটাকে মেনশন নাও করতে পারে, যেটাই থাক, যদি রাইটিং ফর মাই লাইফ ও থাকে তখনই কিন্তু একই লেখক হবেন, রাস্কিন বন্ড। নেক্সট, ইকোনমিস্ট গান্ধী, দ্য রুটস অ্যান্ড রিলিভেন্স অফ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ মহাত্মা, লিখেছেন জয়তীর্থ রাও। নেক্সট, কমলা হ্যারিস, ফেনোমেনাল ওমেন, চিদানন্দ রাজঘাট্টা।
कमला हैरिस फेनोमेनल वोमेन चिदानंदा राजघाट्टा। नेक्स्ट, एम्स में एक जंग लड़ते हुए लिखेছেন আর.পি. নিশাঙ্ক, মানে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। নেক্সট ক্যাটাগরিতে রয়েছে অ্যাওয়ার্ডস। জিম্বাবুয়েন নোভেলিস্ট অ্যান্ড ফিল্ম মেকার সিথসি দাঙ্গারিমগা হ্যাজ ওন পিস প্রাইজ ফর দ্য জার্মান বুক ট্রেড 2021। এটাকে এক কথায় জার্মান পিস প্রাইজ 2021ও বলা যেতে পারে। যাই হোক, জার্মান বুক ট্রেড 2021-এর পিস প্রাইজের জন্য মনোনীত করা হয়েছে জিম্বাবুয়ের একজন ঔপন্যাসিক এবং চলচ্চিত্র নির্মাতা, যার নাম সিথসি দাঙ্গারিমগা। ইনি হচ্ছেন সিথসি দাঙ্গারিমগা হচ্ছে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা জিম্বাবুয়ের যিনি এই পুরস্কারটা পেয়েছেন, এবং তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে তার আর্টিস্টিক ওয়ার্ক এবং পলিটিক্যাল কমিটমেন্টের জন্য। নেক্সট, সিকিম হ্যাজ ব্যাক দ্য অ্যাওয়ার্ড ফর বিং মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাট 67th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। অ্যাকচুয়ালি 67তম যে জাতীয় পুরস্কার, ফিল্ম পুরস্কার যে ঘোষণা করা হয়েছে, সেখানে সিকিমকে সবচেয়ে বেশি ফিল্ম ফ্রেন্ডলি স্টেটের সম্মানে পুরস্কৃত করা হয়েছে, বা এটা সিকিম এই পুরস্কারটা পেয়েছে। ফর্মার চিফ সায়েন্টিস্ট CSIR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি রাজীব নিগম has been elected as 2022 recipient of the J.A. Cushman Award for Excellence in foraminiferal research। অ্যাকচুয়ালি বলেছি যে যেটা ফার্স্ট হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। এই যে ফোরামিনিফেরাল রিসার্চে অ্যাকচুয়ালি প্রাইজটা হচ্ছে 2022-এর J.A. কুশমান অ্যাওয়ার্ড, যেখানে 2022 সালের J.A. কুশমান মানে জোসেফ এ কুশমান অ্যাওয়ার্ডে রাজীব নিগমকে নির্বাচিত করা হয়েছে, তাকে তার কিসে এক্সিলেন্সের জন্য, যে ফোরামিনিফেরালের রিসার্চ ক্যাটাগরিতে তার এক্সিলেন্ট অবদানের জন্য। এবারে এই যে প্রথম এই রাজীব নিগম হলেন প্রথম ভারতীয় যাকে এখানকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই ফোরামিনের এই যে কুশমান অ্যাওয়ার্ড, এটা 1979 সালে শুরু হয় পুরস্কারটা, এবং এটা ইউএসএর দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট, অ্যাক্টর রজনীকান্ত রিসিভড 51st দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড রিসেন্টলি। আমরা যদি দেখি যে রিসেন্টলি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে কাকে মনোনীত করা হয়েছে, না রজনীকান্তকে। এটা কিন্তু 2019-এর যেটা 51তম। অনেক সময় দেখবে আমাদের যখন দাদা সাহেব ফালকে থাকে তখন কিন্তু এই কততম এই ব্যাপারগুলো আসে। তো 51st এটাকে খুব মানে মনে রাখতে হবে, অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা কিন্তু 2019 সালের যেটা ঘোষণা করা হয়েছিল 2020 সময়, এবং যেটাকে রিসেন্টলি রজনীকান্তকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট, পার্সন ইন নিউজ। মনোজ বাজপেয়ী ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মাই বিল বুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে মনোজ বাজপেয়ীকে। নেক্সট, শাফকাত মির্জিয়োয়েভ রি-ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ উজবেকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিয়োগ করা হয়েছে শাফকাত মির্জিয়োয়েভকে। এবার উজবেকিস্তানের রাজধানী তাসখেন্দ এবং এর মুদ্রা সোং। নেক্সট, সিদ্ধার্থ লাল এমডি অফ এইচআর মোটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে সিদ্ধার্থ লালকে। আলোক শর্মা প্রেসিডেন্ট অফ COP26-এর প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে আলোক শর্মাকে। এবার COP26-এর ব্যাপারে বলি যে এটা একটা 2021 সালে যে ইউনাইটেড নেশনস যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সটা আয়োজন করতে চলেছে, সেটাই হচ্ছে COP26 মানে এটা 26 এডিশন। আর কপ কথার পুরো নামটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ। এই কনফারেন্স অফ পার্টিজ COP26 এটা স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে, এবং এটা 31 অক্টোবর থেকে 12 নভেম্বর হবে। এবং এটাকে প্রিসাইডেড করছে দুটো দেশ মিলে, সেটা হচ্ছে ইউকে এবং ইটালি। নেক্সট, সৌম্য স্বামীনাথন WHO-র চিফ ইকোনমিস্ট এবং হিসেবে নিয়োগ করা হয়েছে। শক্তিকান্ত দাস রিঅ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ RBI, মানে RBI-এর বর্তমান গভর্নর ইনি ছিলেন। এনার কার্যকাল আবার 3 বছরের জন্য বাড়ানো হয়েছে, আবার পুনরায় তাকে নিয়োগ করা হয়েছে RBI-এর গভর্নর হিসেবে। তিনি RBI-এর 25তম গভর্নর। নেক্সট ক্যাটাগরিতে রয়েছে ইকোনমি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ADB হ্যাজ সাইন্ড $251 মিলিয়ন লোন ফর ক্লাইমেট রিসিলিয়েন্স ইন্টিগ্রেটেড আরবান ফ্লাড প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন চেন্নাই। মানে চেন্নাইয়ের যে শহরে
যে ফ্লাড হয় সেটাকে কীভাবে ফ্লাডটাকে কন্ট্রোল করা যেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য এখানে ভারত সরকার এবং এডিবির মধ্যে একটা সাইন হয়েছে 251 মিলিয়ন ইউএসডির অ্যামাউন্টের। এবং নেক্সট হচ্ছে এডিবি অ্যান্ড এআইআইবি আর কারেন্টলি প্রসেসিং $2 বিলিয়ন লোন টু ইন্ডিয়া টু পারচেস কোভিড-19 ভ্যাকসিন বেসড অন এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি। তাহলে এডিবি এবং এআইআইবি এই যে দুটো ব্যাংক এরা কী করছে, একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে ভারতকে কোভিড-19 ভ্যাকসিন কেনার জন্য $2 বিলিয়ন অ্যামাউন্ট লোন প্রোভাইড করা হবে। এবং সেখানে একটা যে প্রসেসিং যে একটা পদ্ধতিকে ফলো করা হয়েছে সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন ফেসিলিটি। এবং এই ভ্যাপ যেটা এটা মানে অনুযায়ী কিন্তু এই প্রত্যেকটা দেশকেই এরা এবারে দেবে, যে ডেভেলপিং যে কান্ট্রিজগুলো রয়েছে তাদেরকে ভ্যাকসিন কেনার জন্য একটা অ্যামাউন্টের টাকা এরা দেবে। এবং সেটা ভারতকে দেবে $2 বিলিয়ন, যেখানে এডিবি দেবে $1.5 বিলিয়ন এবং এআইআইবি দেবে 500 মিলিয়ন। এবং এডিবিআই যদি হেড অফিস দেখি আমি ফিলিপিন্সের ম্যানিলা, আর এআইআইবি হচ্ছে চীনের বেইজিং। ADB and Government of India signed $4.5 million project readiness financing loan to improve urban mobility in আইজল, মিজোরাম। তাহলে মিজোরামের রাজধানী আইজল এবং সেখানকার কিছু আরবান যে কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য এখানে এডিবি এবং গভর্নমেন্ট ইন্ডিয়ার মধ্যে 4.5 মিলিয়নের প্রজেক্টের একটা সাইন হয়েছে, যে এই পরিমাণ টাকা ওখানে লোন হিসেবে দেওয়া হবে। তাহলে এখানে যদি দেখি যে আমি অক্টোবর মাসে কিন্তু প্রচুর এডিবিআই, এআইআইবি, ওয়ার্ল্ড ব্যাংক এই প্রত্যেকটা সংস্থা থেকে প্রচুর পরিমাণে লোন এসেছে। সত্যি এগুলোকে একসঙ্গে মনে রাখাটা খুব টাফ, কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমি খুব ইজি ওয়েতে তোমাদেরকে এগুলো ঠিক মনে করিয়ে দেবো। নেক্সট আইসিআইসিআই ব্যাংক, 5th লার্জেস্ট কোম্পানি বাই মার্কেট ভ্যালু। এই মুহূর্তে ভারতে যে কোম্পানিগুলো রয়েছে সেখানে 5th লার্জেস্ট কোম্পানি মার্কেট ভ্যালুর দিক থেকে দেখতে গেলে আইসিআইসিআই ব্যাংক রেখেছে। Next, international news. Nirmala Sitharaman has attended G20 Joint Finance and Health Ministers in Rome to discuss COVID prevention, preparedness and response. রোমে অ্যাকচুয়ালি G20-র আয়োজক দেশ এবছর কিন্তু ইতালি, তো তার রাজধানী রোম, যেখানে নির্মলা সীতারামন যোগদান করছে। ওখানকার যে ফাইন্যান্স এবং হেলথ মিনিস্টার্সদের যে একটা মিটিং হচ্ছে, যেটাকে কার উপর বেশ করে হচ্ছে না, কোভিড প্রিভেনশন, প্রিপেয়ারনেস এবং রেসপন্সে। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনগুলো এইভাবে থাকে যে কে এগুলোতে পার্টিসিপেট করেছে, কোশ্চেনটা এইভাবেই থাকে। তো নামটা অবশ্যই মনে রাখতে হবে যে নির্মলা সীতারামনই যোগদান করেছিলেন এই G20-র যে ফাইন্যান্স এবং হেলথ মিনিস্টার্সের মিটিংয়ে। নেক্সট, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ অ্যাপ্রুভড UAE, উরুগুয়ে অ্যান্ড বাংলাদেশ অ্যাজ ইটস নিউ মেম্বার। অ্যাকচুয়ালি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা গঠন করেছে ব্রিক্স 5টা দেশ নিয়ে, মানে 5টা দেশের একটা অর্গানাইজেশন। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আর আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ কোরিয়া। এবং এই ব্রিক্স যে একটা ব্যাংক বানিয়েছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেখানে 3জন আরও মেম্বার্স কান্ট্রি যোগ করা হয়েছে। তারা হলো উরুগুয়ে, UAE মানে সংযুক্ত আরব আমিরশাহী এবং বাংলাদেশ। তো বর্তমানে তারা কতগুলোর মেম্বার্স হয়ে গেল, 5 থেকে বেড়ে এটা হয়ে গেল 8। ফেসবুক CEO announced that his company has changed its name to Meta. ফেসবুকের যে চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ, উনি ঘোষণা করেছেন তার কোম্পানি এবার নাম হয়ে যাচ্ছে মেটা হিসেবে। তো ফেসবুকের অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2006 সালে এবং এর হেডকোয়ার্টার্স ক্যালিফোর্নিয়ার USA-তে। নেক্সট যেটা রয়েছে, ফর্মার প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া, যার নাম রো তে ও, হ্যাজ পাসড অ্যাওয়ে। এই যে রো তে ও, ইনি হলেন সাউথ কোরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি মারা গিয়েছেন। আর ইনি হলেন 6th প্রেসিডেন্ট, কিন্তু প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি ফ্রিলি যখন ইলেকশনের পর যে নির্বাচিত রাষ্ট্রপতি। নেক্সট, ইন্ডিয়ান অরিজিন পলিটিশিয়ান অনিতা আনন্দ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ কানাডাজ নিউ ডিফেন্স মিনিস্টার। সি রিপ্লেসড হরজিত সজ্জন। মানে আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন রাজনৈতিক ব্যক্তি অনিতা আনন্দ, উনি
কানাডার যে নতুন ডিফেন্স মিনিস্টার হিসেবে উনি যোগদান করেছেন বা ওনাকে নিয়োগ করা হয়েছে, এবং উনি যার পরিবর্তে এই পোস্টটাতে গেলেন উনি হলেন হরজিত সজ্জন। তাহলে অনেক সময় এই কোশ্চেনটা এই কারণে এখানে রিপ্লেসডের এই ব্যাপারটাকে মেনশন করেছি, কারণ অনেক সময় এটা থাকে যে উনি কাকে রিপ্লেস করে এসছেন, তখন সেই নামটা যাতে তোমরা পারো সেখানে আমি হরজিত সজ্জনের নামটা এখানে মেনশন করেছি। নেক্সট, ইসরায়েল পিএম অ্যানাউন্সড ক্লাইমেট ক্রাইসিস অ্যাজ ন্যাশনাল সিকিউরিটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওনার নাম নাফতালি বেনেট, এবং উনি ক্লাইমেট ক্রাইসিসটাকে একটা ন্যাশনাল সিকিউরিটি হিসেবে ঘোষণা করেছেন। এবং যেখানে এখানে আরেকটা জিনিস যেটা আমি বলি যে ইসরায়েলের যদি দেখা যায় যে এই মুহূর্তে রাজধানী জেরুজালেম এবং মুদ্রা শেকেল। কানাডার পিএম উনি হলেন জাস্টিন ট্রুডো, এবং কানাডাতে হচ্ছে অটোয়া, রাজধানী অটোয়া, এবং মুদ্রা অবশ্যই কানাডিয়ান ডলার। সাউথ কোরিয়ার রাজধানী সিওল এবং মুদ্রাও সাউথ কোরিয়ান ওন। আর মোটামুটি যেগুলো একটু বলার আমি এখানে মেনশন করেছি। নেক্সট, Prime Minister Narendra Modi, PM Modi, participated in recently held 16th East Asia Summit and 18th ASEAN India Summit hosted by Brunei। মানে 16তম ইস্ট এশিয়া সামিট এবং 18তম যেটা এশিয়ান ইন্ডিয়া সামিট, এই দুটোতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যোগদান করেছেন বা অংশগ্রহণ করেছেন, এবং এই দুটো যে সামিট হয়েছে দুটোরই কিন্তু হোস্ট কান্ট্রি ব্রুনেই। এবং সবসময় এই জিনিসগুলো যেখানে থাকে যে কততম, এটা যেমন ভীষণ ইম্পর্টেন্ট থাকে, এবং আমাদের দেশের কে ওখানে পার্টিসিপেট করেছে, কোশ্চেন কিন্তু এভাবে হয়। তো এবারে 16th ইস্ট এশিয়া সামিট যেটা, এটা এই দুটো কিন্তু ভার্চুয়াল ফরম্যাটে হয়েছে, এবং এখানে যারা যে দেশগুলো গেছে এশিয়ান কান্ট্রিজের পাশাপাশি, যেগুলো আমাদের অস্ট্রেলিয়া, জাপান, চায়না, সাউথ কোরিয়া, রাশিয়া, ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া। এবং আমরা যদি দেখি যে মোদির, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে সপ্তমবার ইস্ট এশিয়া সামিটে যোগদান, এবং 2017 সাল থেকে স্কিপ করে গেছেন ইস্ট এশিয়া সামিটে যোগদানটা, যখন ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট ছিলেন। এই প্রথম আবার 2017 সালের পর ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন এখানে পার্টিসিপেট করছে প্রথমবারের জন্য। ইস্ট এশিয়া সামিট এটা যেটা শুরু হয়েছিল 2005 সালে, যে জিনিসগুলোর উপর এখানে গুরুত্ব দেওয়া হয় যে আমাদের যে মেরিটাইম টেরোরিজম, কোভিড-19-এর যে কোঅপারেশন, এই জিনিসগুলো কিসের বেসিসে আমাদের যে রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল যে একটা ইন্টারেস্ট রয়েছে সেটার ব্যাপারেই কিন্তু ডিসকাস করা হয়। আর যেটা রয়েছে 18তম এশিয়ান ইন্ডিয়া সামিট, এটা অ্যাটেন্ডেড করেছে বিভিন্ন এশিয়ান কান্ট্রিজের যে গভর্নমেন্ট বা স্টেটের যে হেডস এখানে পার্টিসিপেট করেছে। আর এটা গুরুত্ব দিচ্ছে ট্রেড, কমার্স, হেলথ, কোভিড-19, এডুকেশন, বিভিন্ন কালচার, এই বিভিন্ন জিনিসগুলোর উপরে জিনিসগুলোকে এখানে ফোকাস করা হয়েছে। নেক্সট, নির্মলা সীতারামন, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, উনি পার্টিসিপেটেড 16th অ্যানুয়াল মিটিং অফ বোর্ড অফ গভর্নর্স অফ AIIB, মানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের যে গভর্নরের বোর্ড, সেখানে পার্টিসিপেট করছেন। তার ষষ্ঠ যে বার্ষিক মিটিংটা হচ্ছে ওখানে পার্টিসিপেটেড করেছেন নির্মলা সীতারামন, এবং সেখানে একটা থিম চুজ করা হয়েছে, সেই থিমটা হলো ইনভেস্টিং টুডে অ্যান্ড ট্রান্সফর্মিং টুমরো। থিমটা হচ্ছে, আরেকবার বলি, ইনভেস্টিং টুডে অ্যান্ড ট্রান্সফর্মিং টুমরো। Next, US returned 248 antiquities valued at $15 million to India, including 12th century bronze Shiva Nataraja। মানে শিব নটরাজের যে মূর্তিটা তামার, সেটা এরা সাধারণত দ্বাদশ শতকের, মানে 12th সেঞ্চুরির, সেটাকে নিয়েই প্রায় 248টা আমাদের যে প্রাচীন যে বিভিন্ন মূর্তিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফেরত দিচ্ছে ইউএস, এবং তার ভ্যালুটা হচ্ছে $15 মিলিয়ন। নেক্সট, এশিয়াস ফার্স্ট ফ্লোটিং সিনেমা হল যেটা হ্যাজ বিন লঞ্চড ইন শ্রীনগর ডাল লেক ডিউরিং দ্য ক্লোজিং সেরিমনি অফ অনগোয়িং আইকনিক উইক সেলিব্রেশনস। অ্যাকচুয়ালি আমাদের কাশ্মীরের ডাল লেকে, যেটা শ্রীনগরে অবস্থিত, ওখানে একটা ফ্লোটিং সিনেমা হল বানানো হয়েছে। এটা শুধু ভারতেরই নয়, এশিয়ার মধ্যে প্রথম বানানো একটা ফ্লোটিং বা ভাসমান সিনেমা হল, যেটায় ক্লোজিং সেরিমনি, যে একটা অনগোয়িং, যে মানে একটা আইকনিক উইক সেলিব্রেশন চলছে, সেখানে সমাপ্ত অনুষ্ঠানে এটাকে বানানো হয়েছে। এবং এখানে যে মুভিটাকে প্রদর্শন করা হয়েছে সেটা হচ্ছে কাশ্মীর কি কলি। এই কাশ্মীর কি কলি মুভিটা 1964 সালে কাশ্মীরে শুটিং করা হয়েছিল। নেক্সট, স্পোর্ট।
Victor Axelsen has won 2021 ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তাহলে 2021 সালের ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন ভিক্টর অ্যাসেলসন। এই ভিক্টর অ্যাসেলসন হচ্ছে অ্যাকচুয়ালি ডেনমার্কের বাসিন্দা এবং ইনি অলিম্পিক যে হয়েছিল 2020 যে অলিম্পিকটা রিসেন্টলি যেটা কমপ্লিট হয়েছে 2021-এ, সেখানে ব্যাডমিন্টনের মেন্স সিঙ্গেলস ক্যাটাগরিতে ইনি গোল্ড মেডেল জয়ী ছিলেন। আর এই ডেনমার্ক ওপেনের যেটা ওমেন বিভাগে যিনি সিলেক্টেড হয়েছেন আকানে ইয়ামাগুচি, ইনি জাপানের খেলোয়াড়। আরেকবার নামটা বলছি, আকানে ইয়ামাগুচি, ইনি অ্যাকচুয়ালি জাপানের খেলোয়াড়। আর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন যেটা, এটা স্থাপিত হয়েছিল 1934 সালে এবং এর হেডকোয়ার্টার কুয়ালালামপুর। নেক্সট, ম্যাক্স ভার্স্টাপেন হ্যাজ ওন ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স 2021। 2021 সালের ইউনাইটেড স্টেটস যেটা তার গ্র্যান্ড প্রিক্সটা জয়ী হয়েছেন ম্যাক্স ভার্স্টাপেন হচ্ছে অ্যাকচুয়ালি একজন রেড বুল ড্রাইভার এবং নেদারল্যান্ডসের খেলোয়াড়, নেদারল্যান্ডসের বিলং করে। নেক্সট, 11 sportsmen have been recommended for মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। আমরা জানি যে বছর যেটা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ছিল ওটাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে এটাকে ট্রান্সফর্ম করা হয়েছে। এবার থেকে আর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড এটা থাকবে না, এটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হিসেবেই এটা দেওয়া হবে খেলোয়াড়দেরকে। এবং এখানে 11 জন খেলোয়াড়কে সুপারিশ করা হয়েছে, 11 জন খেলোয়াড়ের নাম। এটা যখন পুরোটা হবে আমি ডিটেলসে বলবো, জাস্ট যে 11 জনের নাম হয়েছে সেটা বলছি। অভানি, ছেত্রী, লাভলিনা, দাহিয়া, আন্টিল, ভগত, নাগার, মিতালি, শ্রীজেশ, নারওয়াল অ্যান্ড নীরজ চোপড়া। এই 11 জন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য সুপারিশ করা হয়েছে। নেক্সট, লখনৌ অ্যান্ড আহমেদাবাদ বিকেম নিউ টু টিমস ফর আইপিএল 2020। 2022 সালে যে আইপিএল হবে সেখানে নতুন দুটো টিম আবার নিলামে সিলেক্টেড হয়েছে। একটা হলো লখনৌ টিম আর একটা আহমেদাবাদ টিম। এই লখনৌ এবং আহমেদাবাদ টিম নিয়ে 2022-এ 10টা টোটাল টিম থাকবে। এখন বর্তমানে 8টা ছিল এতদিন, এবং 2022 থেকে এই দুটো টিম যোগ হয়ে ওখানে 10টা টিম খেলবে। এবং এই যে লখনৌর যে টিমটা, এটার মালিকানাধীন কে পেয়েছে না, কলকাতা বেসড বিজনেসম্যান সঞ্জীব গোয়েঙ্কা, উনি এটার ফ্র্যাঞ্চাইজি পেয়েছেন 7,090 করোড় টাকার এগেনস্টে। যেটা আহমেদাবাদে ওখানে পেয়েছে ইনভেস্টমেন্ট ফার্ম সিভিসি ক্যাপিটাল, আহমেদাবাদের মালিকানা উনার দখলে গেছে। India and UK took part in maiden bilateral tri-service exercise named Konkan Shakti 2021 that commenced off the Konkan coast in Arabian Sea. ভারত এবং ইউকের মধ্যে এই প্রথম ট্রাই সার্ভিস মানে 3টে সেখানে ফোর্স পার্টিসিপেট করবে, তাদের যে এক্সারসাইজ যেটার নাম 2021 কোঙ্কন শক্তি, সেটা শুরু হয়েছে আরবিয়ান সির কোঙ্কন উপকূলে। নেক্সট আসছে ইন্ডেক্স। India ranked 9th out of 10 top countries for climate technology investment from 2016 to 2021। 2016 থেকে 2021 এই যে 5 বছরে ক্লাইমেট টেকনোলজিতে ইনভেস্ট করার পারপাসে প্রথম যে 10টা দেশ রয়েছে তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 9th পজিশনে রয়েছে। এই রিপোর্টটা রিলিজ করেছে কে না, লন্ডন অ্যান্ড পার্টনার্স অ্যান্ড ডিল রুম কোম্পানি। এবং এখানে প্রথম র্যাঙ্কে রয়েছে ইউএস আর দ্বিতীয়তে রয়েছে চায়না ইনভেস্টমেন্টের দিক থেকে। আর ভারত এখানে 9th পজিশনে, সেখানে ভারত প্রায় $1 বিলিয়ন এই 5 বছরে ক্লাইমেট এই যে টেকনোলজির ক্ষেত্রে ইনভেস্ট করেছে। নেক্সট, মোর দেন 80% অফ ইন্ডিয়ানস লিভ ইন ডিস্ট্রিক্টস ভালনারেবল টু ক্লাইমেট রিস্ক। মানে আমাদের ভারতের যে জেলাগুলো রয়েছে তাতে যে ভারতীয়রা বসবাস করছে তার প্রায় 80% মানুষ দেখা যাচ্ছে যে ক্লাইমেট রিস্কের ক্ষেত্রে মানে কঠিন পরিস্থিতির মুখোমুখি। এবং এই যে রয়েছে তার মধ্যে কয়েকটা প্রথম রাজ্যকে, 5টা রাজ্য যেগুলো রয়েছে সেটা হচ্ছে আসাম, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার। আসামের মধ্যে যে জেলাটা খুব মানে মোস্ট প্রোন টু ভালনারেবল টু ক্লাইমেট রিস্ক, তার নামটা হলো ধামাজি অ্যান্ড নগাঁও আসামের। আর তেলেঙ্গানাতে রয়েছে খাম্মাম,
এবং গজপতি ওড়িশা, আর ভিজিয়ানাগারাম সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, সাংলি মহারাষ্ট্র, চেন্নাই তামিলনাড়ু, এগুলো হচ্ছে মোস্ট ক্লাইমেট ভালনারেবল ডিস্ট্রিক্ট। এবং দেখা যাচ্ছে টোটাল যে 640টা আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে 463টাই মানে কঠিন পরিস্থিতির মুখোমুখি আবহাওয়া বা জলবায়ুতে। এবং এই যে রিপোর্টটা রিলিজ করেছে সিইডাব্লিউ, মানে যার ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অন এনার্জি এনভায়রনমেন্ট ওয়াটার, কাউন্সিল অন এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার। Next, science and technology. Indigenously built India Coast Guard ship Sarthak, built by Goa Shipyard Limited, has been commissioned and dedicated to the nation. গোয়া শিপইয়ার্ড লিমিটেড যেটা বানিয়েছে সার্থক নামের যে স্বদেশীয় পদ্ধতিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ, সেটাকে দেশের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে। এবং সেটাকে যেটা এই সার্থক যেটা এটা হচ্ছে, যদি আমরা দেখি যে অফশোর পেট্রোল ভেসেল যেগুলো বানানো হচ্ছে গোয়া শিপইয়ার্ডের দ্বারা, 5টা টোটাল বানানো হচ্ছে, তার মধ্যে এটা 4th। এবং এটাকে রাখা হবে গুজরাটের পোরবন্দরে। এবং বর্তমানে আমাদের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিজি বা ডিরেক্টর জেনারেল হলেন কে নটরাজন। নেক্সট, এক্সপেক্টেড ডেলিভারি অফ S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ফ্রম রাশিয়া। এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে রাশিয়া থেকে আমরা S-400 নামে যে মিসাইল ডিফেন্স সিস্টেমটা কিনছি বা ভারত কিনছে, সেটার যতদূর সময় এই বছরের শেষের দিকে সেটা আশা করা যাচ্ছে ভারতের হাতে চলে আসবে। এবার S-400টা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা র্যাডার কন্ট্রোল সিস্টেম এবং এটা একটা ডিফারেন্ট টাইপস অফ এখানে মিসাইল, এটা হচ্ছে মিসাইলের একটা সিস্টেম এখানে ফলো করা হচ্ছে, যেটা কি করবে আমাদেরকে প্রতিরোধ করবে। আমাদের এই ডিফেন্স সিস্টেমটা কি করবে, কোনো অন্যান্য দেশ যদি আক্রমণ করে আমাদের আকাশ পথে, তখন এটা সেই আক্রমণ থেকে আমাদের রক্ষা করবে, একটা লেয়ার তৈরি করবে এবং সেই লেয়ারটা দিয়ে আমাদেরকে এই চারদিক থেকে ঘিরে এটা যেগুলো আসবে, কোনো ড্রোন বা কোনো রকেট মিসাইল যা কিছু আসবে 400 কিলোমিটারের মধ্যে, S-400 মানে 400 কিলোমিটারের মধ্যে, তখন তাকে কি করবে না, ধ্বংস করে দেবে। এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এবং এটা বানানো হচ্ছে, মানে শুরু হয়েছে, এটাকে ডেভেলপ করা হয়েছে 1990 সাল থেকে রাশিয়া আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরোর দ্বারা। এবং এটা S-300 একটা আপগ্রেড ভার্সন। এবং এটা বর্তমানে সার্ভিস দিচ্ছে 2007 সাল থেকে রাশিয়ান আর্মড ফোর্সকে। আগেই বলেছি এর রেঞ্জ 400 কিমি। এবং এটা কি করবে না, একটা লেয়ার তৈরি করে দিয়ে আমাদেরকে এটা রক্ষা করবে। 3 টাইপস অফ মিসাইলস এখানে ফায়ারের এটা করতে পারবে। এবং এরা আমরা যদি দেখি যে কিছুদিন আগে ইসরায়েলে যখন গাজা থেকে যখন বিভিন্ন রকম মিসাইল ছোড়া হচ্ছিল, তখন একটা এইভাবে লেয়ার তৈরি করে তারা ইসরায়েল সবগুলোকে কি করেছিল, ধ্বংস করে দিয়েছিল। তো সেটা ছিল যেটা ইসরায়েল যে ডিফেন্স সিস্টেমটাকে ফলো করে তার নাম আয়রন ডোম, এবং ইউএসএ যেটাকে ফলো করে তার নাম থার্ড। এবং ভারতের সঙ্গে যেটা রাশিয়ার চুক্তি হয়েছে, সেখানে $5 বিলিয়ন চুক্তি হয়েছে, যেখানে 5 ইউনিটস দেবে S-400। আর এখানে 2019 সালে $800 মিলিয়ন অলরেডি কিন্তু রাশিয়াকে পেমেন্ট করা হয়েছে। নেক্সট, বিক্রান্ত, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার ওয়ারশিপ স্টার্টেড its second phase trial ahead of its planned induction into the Indian Navy by August 2022। অ্যাকচুয়ালি বিক্রান্ত হচ্ছে ভারতের প্রথম স্বদেশীয় পদ্ধতিতে নির্মিত একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের যুদ্ধজাহাজ। এবং এটা 2022-এর আগস্ট নাগাদ এটাকে ইন্ডিয়ান নেভিকে দিয়ে দেওয়া হবে। এবং তার আগে এটা তার সেকেন্ড ফেজ ট্রায়াল শুরু করেছে। এবং এটার জন্য প্রায় কস্ট ধরা হয়েছে 23,000 কোটি টাকা। এবং এখানকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার, এটার প্রায় ওয়েট 40,000 টন। এটাকে যেটা বানানো হয়েছে, বিল্ডার হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। এর কনস্ট্রাকশন শুরু হয়েছে 2009 সাল থেকে। এখানে এই ওয়ারশিপটা বিক্রান্ত এটা অপারেট করবে MiG-29K ফাইটার জেট, কামোভ 31 হেলিকপ্টারস, MG-60R মাল্টি রোল হেলিকপ্টারস, এইগুলোকে এত কিছু এখানে জানার, এগুলো মানে না জানলেও চলে। যেটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা বানিয়েছে কে, বিল্ডার হচ্ছে কোচিন শিপইয়ার্ড। শুরু হয়েছে 2009 সাল থেকে এবং এটাকে আশা করা যাচ্ছে 2022-এর আগস্ট নাগাদ ইন্ডিয়ান নেভিকে এটা হাতে চলে যাবে। এবং এটা যেটা মানে
বিক্রান্ত, এটা বানিয়েছে কোচিন শিপইয়ার্ড, এটা অলরেডি আমি বলেছি একবার। তো নেক্সট, চায়না হ্যাজ লঞ্চড সেনঝাও 13 স্পেসক্রাফট বাই মার্চ 12 রকেট। তাহলে চায়না এই যে সেনঝাও 13 স্পেসক্রাফট এটাকে লঞ্চ করেছে কি চায়না, এবং কিসের পাঠাচ্ছে না, মার্চ 12 রকেটে করে এটাকে পাঠানো হচ্ছে। কোথা থেকে লঞ্চ করেছে না, এদের যে গোবি মরুভূমি রয়েছে তার উত্তর পশ্চিম সীমান্তের ওই যে জিংকোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কিন্তু সেনঝাওকে ছাড়া হয়েছে। প্রচুর পরিমাণে এইভাবে লঞ্চিং চলছে বিভিন্ন ধরনের যেগুলো, তো সেখানে এক যে কোশ্চেন যেটা আসবে যে কোন দেশ করেছে, এটা কোন দেশ করেছে, ওটা দেশ বা কিসের করে পাঠানো হয়েছে, কোশ্চেনটা কি এইরকম থাকবে। তো এটাকে একটু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে কোন দেশ কিটা পাঠিয়েছে। PM Modi launched India tested Agni V missile with 5000 কিমি range। ইন্ডিয়া 5000 কিমি রেঞ্জের যে অগ্নি 5 মিসাইল সেটাকে লঞ্চ করেছে, এবং এটা হচ্ছে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই অগ্নি ভি, এটা সারফেস টু এয়ার ব্যালিস্টিক মিসাইল। এবং এটাকে কোথা থেকে ছাড়া হয়েছে না, এটা ওড়িশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে ছাড়া হয়েছে। নেক্সট, চায়না লঞ্চ সিজান 21 বাই লং মার্চ 3B ক্যারিয়ার রকেট টু টেস্ট অ্যান্ড ভেরিফাই স্পেস ডেব্রিস মিটিগেশন টেকনোলজি। অ্যাকচুয়ালি আমাদের যে পরিমাণে আমাদের মহাকাশে বিভিন্ন ধরনের অভিযান চলছে, তো সেখানে অনেক স্পেস ডেব্রিসের তৈরি হয়েছে, এবং চায়না স্পেশালি যে পাঠিয়েছে সিজান 21 এটাকে 3B ক্যারিয়ার রকেটে করে, মার্চ 3B ক্যারিয়ার রকেটে করে, এর কাজটাই হচ্ছে টেস্ট এবং ভেরিফাই করা যে স্পেস ডেব্রিস মিটিগেশন টেকনোলজিকে, আমাদের যে স্পেসের মধ্যে যে ডেব্রিস হচ্ছে সেটাকে কমানোর যে লাঘব করার জন্য যে টেকনোলজিটা এরা বানাচ্ছে, তো সেটাকে টেস্ট এবং ভেরিফাই করার জন্যই কিন্তু সিজান 21 পাঠানো হচ্ছে, লঞ্চ করেছে মার্চ 3B ক্যারিয়ার রকেটে করে। নেক্সট, ইম্পর্ট্যান্ট ডেজ। 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে হিসেবে সেলিব্রেট করা হয়, সেই সঙ্গে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। নেক্সট, 27 অক্টোবর 75th ইনফ্যান্ট্রি ডে। অ্যাকচুয়ালি প্রথম ভারতে এটাতে কী হয়েছিল, মিলিটারি ইভেন্ট ঘটেছিল ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম এই দিনটাতে, তাই এটা 75th ইনফ্যান্ট্রি ডে হিসেবে বছর সেলিব্রেট হচ্ছে। নেক্সট, 30th অক্টোবর বা 30 অক্টোবর ওয়ার্ল্ড থ্রিফট ডে, আর 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস অর ন্যাশনাল ইউনিটি ডে। এই দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। আর লাস্টে যেটা 26 অক্টোবর থেকে 1 নভেম্বর ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক হিসেবে এটাকে সেলিব্রেট করা হয়। আর বর্তমানে ভিজিলেন্স অ্যাওয়ারনেস যে ভিজিলেন্স অ্যাওয়ারনেস কমিশন, যেটা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রয়েছে, তার হেড রয়েছে এই মুহূর্তে সুরেশ এন প্যাটেল। এটা 1964 সালে গঠন করা হয়েছিল, হেড অফিস নিউ দিল্লি। এর কাজটা হচ্ছে বিভিন্ন করাপশান যেটা তাকে প্রতিরোধ করা, এবং এটা তৈরি করা হয়েছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিটিকে কে শান্তারাম কমিটির সুপারিশে। নেক্সট, 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পুরো মাসটাকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সেলিব্রেট করা হয়। স্টুডেন্টস, এতক্ষণ আমি পুরো উইকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটিকে অনেক 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 সাবস্ক্রাইব করবে, পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে। যদি এটাকে আরও অন্য কিছুভাবে দেখতে চাও বা কিছু এর মধ্যে অ্যাড করলে তোমাদের ভালো লাগে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তোমরা। তবে আজকে চলি, আগামী দিনে আবার আগামী উইকে আবার আমি নতুন নতুন যেসব ইনফরমেশান থাকবে সেগুলো নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তবে এখন আসি, আবার দেখা হবে, বাই।